আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড পাওয়া গেছে বলছে প্রসিকিউশন, খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষার অনুমতি। চাকরি পুনর্বহালের দাবিতে অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অনশনের ঘোষণা, অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার আরও উন্নতি, ফিজিওথেরাপি নিয়ে নিজে নিজে হেঁটেছেন বলে জানালেন চিকিৎসকরা। মানিকগঞ্জের শিবালয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শীতবস্ত্র ও চিকিৎসা সেবা, চরাঞ্চলের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান। কুড়িগ্রামের অসহায় মানুষের জন্য ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ও শীতকাতর জনজীবনের স্বস্তির পরশ। এবং বিপিএল সিলেট পর্বে খুলনা টাইগার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। 2 দিন বিরতির পর 16 জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আদালতে বলেছে, জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে। তবে ওই রেকর্ড অভিযুক্তদের কিনা তা পরীক্ষা করতে ফরেনসিক টেস্টের অনুমতি দিয়েছেন আদালত। তথ্য প্রমাণ পাওয়ার ক্ষেত্রে অসহযোগিতার কথা আদালতে বললেও পরে চিফ প্রসিকিউটর বলেন ধীরে তথ্য প্রমাণ পাচ্ছেন, তবে তা অসহযোগিতা নয়। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। যাত্রাবাড়ির ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডের গ্রেপ্তার পুলিশের এসি তানজিম আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি পুলিশ কনস্টেবল আকরামকে হাজির করার আবেদন করে প্রসিকিউশন। ওই আসামিদের 20 জানুয়ারি হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সময় কিছু গুরুত্বপূর্ণ কল রেকর্ড পরীক্ষার করারও আবেদন জানানো হয়। শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না, অনেকেরই ভয়েস রেকর্ড, বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কার্যে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি। এডিকেটর ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে আদালতে বলল, পরে এ বিষয়ে ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। তথ্য সংগ্রহ চলছে, সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাইনি। যখন আমাদের প্রয়োজন হবে, যদি কোনো সংস্থা সহযোগিতা না করে, আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। আমরা আপাতত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা এটা এখন পর্যন্ত মনে করছি না। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য কল রেকর্ডগুলো গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রসিকিউশন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে সহযোগী করে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান করে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 3 মামলার আসামি করা হয়েছে গণপূর্ত অধিদপ্তর ও রাজুকের 16 কর্মকর্তাকেও। রোকসানা আমিন জানাচ্ছেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে আলাদা 3টি মামলা দায়ের করেছে দুদক। আলাদা 3 মামলার প্রধান আসামি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী।
দুপুরে প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মামলার বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক, তার মেয়ে জনাব টিলিফ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 15 জন আসামির বিরুদ্ধে রাজুক পূর্বাচল প্রকল্পে বেআইনিভাবে পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্লট বরাদ্দের প্রেক্ষিতে এই আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, পূর্বাচল নতুন শহরের সেক্টর 27-এর কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কে প্লট বরাদ্দের ক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। এ বিষয়ে দুদকের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে বলে জানিয়েছেন ডিজি। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য, বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। শেখ রেহানার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক কর্মকর্তা সহ 15 জনকে আসামি করা হয়েছে। রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় 16 জন ও তার ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে দায়ের হওয়া মামলায় 16 জনকে আসামি করা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা ইস্যু করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, মাল্টিপল ভিসা হলে কর্মীরা দেশে এসে আবারও নির্বিঘ্নে কর্মস্থলে ফিরে যেতে পারে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ গুহাদা ওসমান তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। গত বছরের মে মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রায় 18,000 বাংলাদেশি কর্মী কাজে যোগদান করতে না পারায় তাদের কাজের অনুমতির জন্য দেশটির সরকারকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়াকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেয়ার জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে উল্লেখ করে আদালত বলেছেন, এই অবস্থায় অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রিটকারী আইনজীবী মহসিন রশিদ জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে অব্যাহতি পাওয়া পুলিশের 40তম ব্যাচের শিক্ষানবিশ 321 জন উপপরিদর্শক। অন্যায়ভাবে চাকরি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। সকাল 10:30 থেকে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নেয় সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের 40তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ এসআইরা। চাকরিতে পুনর্বহালের দাবিতে গত 5 ও 6 জানুয়ারি সচিবালয়ের সামনে কর্মসূচি পালন করেন তারা। সে সময় স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আবারও তাদের অবস্থান কর্মসূচি। দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আন্দোলনরতরা বলছেন, সারদা পুলিশ একাডেমির ইতিহাসে একসঙ্গে এতজনের অব্যাহতি দেওয়া নজিরবিহীন ঘটনা। যদি মনে হয় যে আমি বিশৃঙ্খলা করেছি, তো সেখানে আমাদের সারদায় পানিশমেন্টের ব্যবস্থা আছে, এক্সট্রা ড্রিল 1 ঘন্টার জন্য দিতে পারবে। আমরা একটা জিনিস বুঝে ওঠার আগেই আমাদের সাথে এমন ইনজাস্টিসটা হয়েছে। আমাদের দাবি একটাই, আমাদেরকে 321 জনকে অতি দ্রুত চাকরিতে পুনর্বহাল করা হোক। চাকরি হারিয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত তারা। ফিজিক্যালি, মেন্টালি এবং ফিনান্সিয়ালি সবভাবে আমরা এখন বিপর্যস্ত। তাই এই জায়গা থেকে আমরা হচ্ছে আবার স্বাভাবিকভাবে যে চলাটা, এটা আমাদের জন্য সো টাফ। আমি পরিবারের হাল ধরবো এবং আমি দেশ সেবায় নিয়োজিত হবো, এরকম একটা সময় যখন জব চলে যায়, আসলে হতাশারও নিচে যদি কোনো একটা ওয়ার্ড থাকে সেটা। 2023 সালের 4 নভেম্বর রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম ব্যাচের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছর 321 জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। দুদেশকে একসাথে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে। কোনো শত্রুতা একে অপরের স্বার্থের জন্য ভালো হবে না। তিনি আরও বলেন, এমন কোনো কিছু করা উচিত নয় যাতে দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান সম্পর্ককে ওয়েল অ্যান্ড পারফেক্ট বলে মন্তব্য করেন তিনি। India is strategically important to us, and same is vice versa. Bangladesh is strategically important to us. As of today, which is the other country which shares border with Bangladesh? It's a small portion, if you see, is on one side, on the southeastern side, otherwise it's all India. Therefore, we are the neighbors, we have to live together, understand each other, and any kind of animosity is not in each other's interest. As of today, firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter in November 24 we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. The only thing is, as far as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time, and as and when the situation improves, that exercise will also go on. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি সন্ধ্যা 6:30টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয়ে প্রায় 2.5 ঘন্টা চলে। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশের চলমান পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে বিস্তারিত জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার আগের দিনের চেয়ে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফিজিওথেরাপি নেওয়ার পর বেগম জিয়া ভালো অনুভব করছেন এবং নিজে নিজে হেঁটেছেন বলেও জানিয়েছেন তারা। পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী। রাহুল রায় জানাচ্ছেন। লন্ডন ক্লিনিক হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রতিদিনই নিজ হাতে খাবার নিয়ে আসেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। হাসপাতালে পরিবার পরিজনের সহচর্য এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা দিন দিন স্থিতিশীল হচ্ছে। প্রফেসর পেট্রিক কেডু এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। গতকালকে এসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। শুধু পরিবারের সদস্যরাই নয়, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব ধরনের খোঁজ রাখছেন দলের নেতাকর্মীরাও। স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, সাইকোলজিক্যাল সাপোর্ট পান। যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যে কর্মসূচি দিয়েছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। যুক্তরাজ্যে অবস্থান প্রত্যেকটি ইউনিট, অঙ্গ সহযোগী সংগঠন, প্রত্যেকটি মসজিদে যা মসজিদে দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিল করার জন্য আমরা আহ্বান করেছি। অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, স্বাস্থ্যগত সব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বাংলাদেশের মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাহুল রায়, চ্যানেল আই। বিএনপির সাথে জামায়াতে ইসলামীর দ্বন্দ্ব নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ব্রাজিলকে বাংলাদেশে বড় বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন তিনি। পরে বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দফা দাবিতে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ ও অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তাদের 3 ঘন্টার অবরোধ প্রত্যাহার করলেও বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলবে। পরাগ আসিম জানাচ্ছেন। দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, পুরান ঢাকার বাণী ভবন ও হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শুরু ও শেষ করা এবং আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অবস্থান। দাবি আদায়ে রোববার থেকেই ক্যাম্পাসে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। তবে দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় সোমবার বিকেলে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করে অনশন ও অবস্থান করতে থাকেন তারা। 3টা দফা আছে, এগুলো মানতে হবে। এগুলো যে মানার যেই নিশ্চয়তা একটা লিখিত আকারে দিলে না, যতক্ষণ পর্যন্ত না ইউজিসি থেকে কেউ আসবে আমাদের দাবিগুলো মেনে নেবে তার আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। শিক্ষার্থীদের দাবিগুলো পূরণের আশ্বাস আসে সন্ধ্যা 7টার দিকে। এরপর অনশন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। সুস্পষ্টভাবে তারা জানিয়েছে 15 তারিখ বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করবে। তারা যেহেতু আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি মেনে নিয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে মিটিং এর সিদ্ধান্ত পর্যন্ত এবং যতক্ষণ না আমাদের আবাসন ব্যবস্থার একটা নির্দিষ্ট সুরা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে। দাবি পূরণে আন্তরিক হতে সরকার ও ইউজিসির প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। মানিকগঞ্জের শিবালয়ের দুর্গম চর আলোকদিয়ায় অসহায় দুস্থ ও দরিদ্রদের শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। হাতের নাগালে স্বাস্থ্যসেবা ও ঔষধ পেয়ে আনন্দিত সুবিধাবঞ্চিতরা। দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আব্দুল করিমের ভিডিও চিত্রে আলিমাল রাজি জানাচ্ছেন। পৌষের শীত আর ঘন কুয়াশায় স্থবির জনপদ না জাগলেও কাক ফোরে আরিচাঘাটে কর্মচাঞ্চল্য। নৌকায় নৌকায় তোলা হচ্ছে শীতবস্ত্র আর ওষুধপত্র। তারপর যমুনার বুকে প্রায় ঘণ্টাখানিকের নৌযাত্রা। যেতে যেতে দেখা মিলবে বিস্তীর্ণ চরাঞ্চল এবং প্রান্তিক মানুষের জীবিকা যুদ্ধ। মানচিত্র ধরে মানিকগঞ্জ রাজধানীর যতটা কাছে আর সহজগম্য, শিবালয়ের আলোকদিয়া চর ততটাই দুর্গম। হাল আমলের অধিকাংশ সুবিধাবঞ্চিত এই জনপদের প্রধান বাহন সনাতন ঘোড়ার গাড়ি। আঁকাবাঁকা মেঠোপথ আর নির্মল দৃশ্যপট যতটা আকর্ষণীয়, এখানকার জীবন জীবিকা ততটাই রুক্ষ আর অবর্ণনীয়। ঋতুচক্রের পালা বদলে জেকে বসা শীতে প্রান্তিক এই মানুষজনের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।
আজন্ম দুর্গম যাতায়াত আর দুর্যোগের সাথে লড়াই করা চরবাসীর খাদ্যের সংস্থানেই যেখানে দিন পেরিয়ে যায়, সেখানে শীতবস্ত্র ও স্বাস্থ্যসেবা অনেকটাই অধরা। এমন পরিস্থিতিতে প্রান্তিক এই জনপদের স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দুর্মূল্যের বাজারে বিনামূল্যের স্বাস্থ্যসেবা ও কম্বল পেয়ে স্বস্তি জানিয়েছেন সুবিধাবঞ্চিত ও স্থানীয়রা। ডায়াবেটিস আর শরীরে ব্যথা, কম্বল পাইলাম, এই যে খুশি হইলাম, যে রোগ দিছে তার লাগি দোয়া করতেছি। মাজার হাড় খাই গেছে, আর হইলে যে বহর খাসার মধ্যে ব্যথা করে, বিষেতে জ্বর আসে খালি। অসুস্থ ছিলাম, ভালোই রাখতো আল্লাহ, তাদের জন্য আল্লাহ ভালো রাখুক। ঠান্ডার মধ্যে কম্বল পাইছি। আমরা যে বুড়া মানুষ কবরে যাওয়ার সময় পাইলেন, এইটাই সন্তুষ্ট। গরিব মানুষ পাইছি, অনেক খুশি হয়েছি শীতের দিন। আমার কাছে খুব ভালো লাগতেছে, রুগীরাও বাঁচতেছে আর গরিব মানুষও বাঁচতেছে। খুব মোটাদারের একটা পোশাক পায়, গরিব মানুষের উপকার হচ্ছে। যাদের কম্বল নেই তারা এখন ভালো হলে শোভনে। প্রকৃতি জীবন ফাউন্ডেশন যেটা করলো, আরো অনেকে করলে এটা অনেক ভালো হবে। শুধু সাময়িক সহায়তা কিংবা সেবাই নয়, দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মকিত মজুমদার বাবু। এই যে দুর্গম চর, যেখানে কোনো ধরনের যেই শহর অঞ্চলে যেই ধরনের সাপোর্ট আমরা পাই সেটা পায় না। এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। পাশাপাশি এখানে কিন্তু এই বাচ্চারা আছে যারা, তারা কিন্তু পড়াশোনার সেভাবে সুযোগ পান না। শুধু একটি প্রতিষ্ঠান কিংবা একটি মানুষের পক্ষে কিন্তু এই কাজটি করা সম্ভব না। বাংলাদেশের সারা সব অঞ্চলে সব যেই ধরনের মানুষ আছে তাদের সমতা যদি আমরা চাই, তাহলে কিন্তু যাদের পক্ষে সম্ভব, যারা এই কাজগুলো করতে পারে এবং যারা সাহায্য সহযোগিতা করলে এরা উপকৃত হবে, সেই ধরনের কাজ এবং কর্মসূচি নিয়ে আমাদের কিন্তু এগিয়ে আসা উচিত। সরকারি সাহায্য সহযোগিতা খুব বেশি প্রয়োজন এ ব্যাপারে। আমি বলবো স্বাস্থ্যের ব্যাপারে এবং স্কুলের ব্যাপারে একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে এখানে যদি সাহায্য সহযোগিতা আসে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু এই চরাঞ্চলের লোকজন অনেক উপকৃত হবে এবং তাদের কিন্তু কষ্ট লাঘব হবে। আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়া চর থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। 16টি নদ নদী বেষ্টিত দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রাম। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢাকা থাকছে সারাদিন। প্রচণ্ড শীতে বিপর্যস্ত এখানকার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষেরা। প্রতিবারের মতো এবারও বছরের শুরুতে কুড়িগ্রামের দরিদ্র মানুষের শীত নিবারণে কম্বল নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভূমিকের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসেদ জানাচ্ছেন। নদ নদীময় কুড়িগ্রামের মানুষ প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে। এবারে শীতেও বিপর্যস্ত এখানকার মানুষ। তাই দীর্ঘ 20 বছরের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার পাশাপাশি কুড়িগ্রামেও শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহরের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। দরিদ্র ও শীতকাতর মানুষ কম্বল পেয়ে খুবই খুশি। কোথাও কোনো কম্বল পাই নাই এবছর, তা যাই হোক আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখানে যে আমরা কম্বল পাইলাম, এটাতে আমাদের জন্য খুব উপকার হইল। এই কম্বল পাওয়াতে আমি বিরাট সুখী হচ্ছি। আল্লাহ দিলে এই হিসেবে আমি এবার ধন্যবাদ দিই। প্রতি বছর শীতে আমরা একটা করে কম্বল পাই, আমাদের উপকার হয়। আমার এখানে খুব শীত, এই কম্বলটা পায় আমাদের খুব উপকার হইল। শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। যেহেতু কনকনা শীত আমাদের কুড়িগ্রামে, তাই এই সবার প্রয়োজন যে সবাই যেন আমাদের প্রতিটা ফাউন্ডেশন বা প্রতিটা সংগঠন যেন এগিয়ে আসে। ট্রাই ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশন প্রতি বছর এই শীতার্থ মানুষের পাশে দাঁড়ায়। প্রচ্ছদ কুড়িগ্রামের পক্ষ থেকে ট্রাই ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ। তাদের এই সহযোগিতা যেন পরবর্তী শীতের মৌসুমগুলোতে অব্যাহত থাকে। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ অনুকরণীয় বলে জানান সমাজসেবীরা। কুড়িগ্রাম সহ সারা দেশে শীতার্থ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে কিছুটা হলে মানুষ উপকৃত হবে। যারা ধনাঢ্য ব্যক্তিরা রয়েছেন তারা ব্যক্তি উদ্যোগেও এই সহায়তাটা করতে পারেন এলাকার মানুষের জন্য। এটা একটা মহৎ উদ্যোগ। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ
অব্যাহত থাকুক। সহায় মানুষের পাশে এই শীত এবং বিভিন্ন উৎসবে তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, আগামী দিনেও এভাবেই তারা এই কুড়িগ্রামের মানুষের পাশে থাকবে এবং আমরা আশা করব যে তাদের দেখা দেখি অন্যরাও এগিয়ে আসবেন। এই দরিদ্রদের সহায়তায় ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। আই স্পোর্টসের শুরুতেই বিপিএল আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল সিজন 11-এর সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে 8 রানের নাটকীয় জয় পেয়েছে রংপুর রাইডার্স। টানা 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল নুরুল সোহানের রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে 5 উইকেটে 186 রান তোলে টেবিল টপার রংপুর। শুরুর দিকে বড় জুটি না এলেও তৌফিক খান করেন 36 রান। চতুর্থ উইকেটে 2 পাকিস্তানি ক্রিকেটার ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহর 115 রানের পার্টনারশিপের লড়াকু পুঁজি রংপুরের। 43 রানে ইফতেখার থামলেও হাফ সেঞ্চুরি করে 73 রানে অপরাজিত ছিলেন খুশদিল শাহ। জবাবে ওপেনিংয়ে 31 রানের জুটি গড়ে আকিফ জাভেদের বল থামেন খুলনার ডারভিস রসলি। মেহেদী মিরাজের সঙ্গে মোহাম্মদ নাইমের 61 রানের জুটিতে চালকের আসনে থাকে খুলনা। 39 রানে মিরাজের বিদায়ের পর আফিফকে নিয়ে 45 রানের জুটি নাইমের। অর্ধশতক করা নাইম 58 রানে ফিরলেও আর ম্যাচ বের করতে পারেনি খুলনা টাইগার্স। শেষ 2 ওভারে 5 উইকেট হারিয়ে খুলনার ইনিংস থামে 9 উইকেটে 178 রানে। 2 দিনের বিরতি শেষে 16 জানুয়ারি চট্টগ্রাম পর্বে ফিরবে বিপিএল সিজন 11। হ্যাট্রিক জয় না হলো না সিলেট স্ট্রাইকার্সের। সিলেট পর্বের শেষ দিনে চিটাগং কিংসের কাছে 30 রানে হেরেছে হোম টিম সিলেট। প্রথমে ব্যাট করতে নেমে 203 রানের পাহাড় সম টার্গেট দেয় চিটাগং। ব্যাট করতে নেমে 8 উইকেটে 173 রানে থামে সিলেটের ইনিংস। সিলেট থেকে আরও জানাচ্ছেন তানভীর আহমেদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় চিটাগং। তার ব্যর্থতার পর চিটাগংকে পথ দেখায় ওসমান খান ও গ্রাহাম ক্লার্কের পার্টনারশিপ। তাদের দুজনের পার্টনারশিপে আসে 39 বলে 68 রান। আরিফুল হকের বলে ক্যাচ তুলে দিয়ে ওসমান আউট হলে ভাঙে পার্টনারশিপ। 35 বলে 8-4 ও 1 ছক্কায় 53 রান করেন তিনি। গ্রাহাম ক্লার্কও হাফ সেঞ্চুরি তুলেই ফেরেন। 33 বলে 3-4 ও 5 ছক্কায় 60 রান করেন তিনি। শেষ দিকে 19 বলে 28 রান করেন মিঠুন। 4 বাউন্ডারি ও 3 ছক্কায় 18 বলে 42 রান করেন হায়দার আলী। 200-এর বেশি টার্গেটে ব্যাটিংয়ে নেমে 64 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট। জর্জ মুন্সে 37 বলে 52 রানের ইনিংস খেলেন। লোকাল বয় জাকের আলী অনেক শেষ পর্যন্ত লড়াই করেও জেতাতে পারেনি সিলেটকে। 23 বলে 3 বাউন্ডারি 4 ছয়ে 47 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। 2 দিন বিরতি দিয়ে 16 জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। সিলেটে এসে ভাগ্যের চাকা খুলেছিল সিলেট স্ট্রাইকার্সের, তবে নিজ শহরের শেষটা ভালো হলো না তাদের। দর্শকদের প্রত্যাশা চট্টগ্রামের সাগরিকায় জয় ফিরবে সুরমাপাড়ের দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই। ফেব্রুয়ারিতে পাকিস্তানের শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অংশগ্রহণকারী দলগুলোর 15 জনের স্কোয়াড ঘোষণার শেষ দিন ছিল রোববার। আইসিসিকে স্কোয়াড ঘোষণার পাশাপাশি মিডিয়ার কাছে প্রকাশ করেছে অধিকাংশ দল। বাংলাদেশ নিউজিল্যান্ডের পর একে একে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, সাউথ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য প্যাট কামিন্সকে নেতৃত্বে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওয়ার্নার ছাড়া সব প্রতিষ্ঠিত তারকাই আছেন অজি দলে। প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামা আফগানিস্তান দলে সুযোগ পাননি স্পেনার মুজিবুর রহমান। মোহাম্মদ রিজওয়ানকে নেতৃত্বে রেখে গড়া সবশেষ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান দলে আছে বাবর আজম, শহীদ আফ্রিদি। জস বাটলারকে নেতৃত্বে রেখে গড়া ইংল্যান্ড দলে আছেন পেসার জাফরা আর্চার। গত আসরের ফাইনালিস্ট শেষ খবর পর্যন্ত তাদের দল ঘোষণা করেনি। পেসার জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে খেলতে পারছেন না। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনেই ছিল চমৎকার অঘটন। মেয়েদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছেন দুবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা ও ছেলেদের বিভাগে 2023-এর ফাইনালিস্ট গ্রিসের স্টেফানোস সিটসিপাস।
মেলবোর্নে ছেলেদের সিঙ্গেলসে যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মিকেলসন 3-1 সেটে সিটসিপাসকে হারিয়ে প্রথম রাউন্ডের গণ্ডি পেরিয়েছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড নাম্বার 1 ইটালির ইয়ানিক সিনার 3-0 গেমে চিলির নিকোলাস জেরিকে হারিয়েছেন। প্রথম সেট জিতেও শেষ পর্যন্ত সাবেক বিশ্বসেরা সার্বিয়ার নোভাক জকোভিচের কাছে 3-1 সেটে হেরেছেন যুক্তরাষ্ট্রের নিহেশ বাসাভারেড্ডে। মেয়েদের বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা 6-3, 6-2 গেমে যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্সকে হারিয়েছেন। আরেক বেলারুশিয়ান দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্গাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ইটালির লুসিয়া ব্রাজানেট্টি। আই স্পোর্টস আজকের মতো এ পর্যন্তই। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভারতের কাছে বিক্রি হয়ে শেখ হাসিনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবকে পদদলিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোরিকশা দলের সভায় তিনি বলেন, নামমাত্র আইনি কাঠামোর মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা যেখানে ইচ্ছা লুটপাট ও দখল করেছেন। সীমান্তে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান রিজভী। তার এই অন্যায়, তার এই অবৈধ লুটপাট, গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন। আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হবে, বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে। যেভাবে সাদ্দামরা করেছেন, যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন, ঠিক একই কায়দায়, একই কাতারে শেখ হাসিনা তাই করেছেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে, শেখ হাসিনার পছন্দ হয়েছে, সেটাকেই সে আত্মসাৎ করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর করে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর আমন্ত্রণ আরো একবার। সভাপতির ক্ষমতা সীমিত করা সহ ডাকসুর গঠনতন্ত্র সংশোধনে 9 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দ্রুত সংস্কার সম্পন্ন করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চেয়েছে তারা। এনামুল কবির রূপম জানাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলো একমত হলেও কখন নির্বাচন হওয়া উচিত তা নিয়ে রয়েছে মতদ্বন্দ্ব। ছাত্র শিবির মনে করে দ্রুতই ছাত্র প্রতিনিধি নির্বাচিত না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশে বিরূপ প্রভাব পড়তে পারে। বৈষম্য বিরোধী ছাত্ররাও শিগগিরই নির্বাচন চায়, তবে পর্যাপ্ত সংস্কার এবং ছাত্রলীগের বিচারের আগে নির্বাচনের বিপক্ষে ছাত্রদল। এমন প্রেক্ষাপটে নির্বাচন ও ডাকসুর গঠনতন্ত্র নিয়ে 9 দফা সংস্কার প্রস্তাব দিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সভাপতির যেই ক্ষমতা অর্পণ করা আছে, একজন সভাপতিকে স্বেচ্ছাচারী হয়ে উঠতে সাহায্য করে। স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের কাজ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন এবং আদর্শের প্রচার করা। আমরা মনে করি ব্যক্তি নির্ভরতা থেকে সরে এসে মতাদর্শগত যে প্রচার, সেই প্রচারই মূল উদ্দেশ্য হওয়া উচিত। ডাকসুতে 2টি নতুন পদ সৃষ্টিরও দাবি জানিয়েছে ছাত্র শিবির। যৌক্তিক প্রস্তাবনাগুলোকে আমলে নিয়ে দ্রুত সিন্ডিকেট মিটিং কল করে এবং অথরিটির প্রয়োজনীয় মিটিংগুলো কল করে জানুয়ারির মধ্যে সংস্কার নিশ্চিত করা এবং জানুয়ারির মধ্যেই ডাকসুর পূর্ণাঙ্গ রুটম্যাপ ঘোষণা করা, যাতে করে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন, আমরা সেটি চাই যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হলে অবশ্যই ভালো। অবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়েছে ছাত্র শিবির। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল 7 দিনেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরও নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে। মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। এছাড়া কমপক্ষে 16 জন নিখোঁজ রয়েছেন। তল্লাশি অভিযান শুরু করলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলস কাউন্টির ফায়ার সার্ভিসের চিফ অ্যান্থনি মারন বলেছেন, শক্তিশালী বাতাসের প্রভাবে বুধবার পর্যন্ত দাবানল অব্যাহত থাকতে পারে। দাবানল থেকে রক্ষা পেতে 1,53,000 মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে 87,000 মানুষকে। লুটপাটের ঘটনায় 29 জনকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
পৌষ বরণের গান, নাচ আর পিঠাপুলি ভরা মেলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুরের ধারা পৌষ উৎসব। রাজধানীর লালমাটিয়া হাই স্কুল মাঠে আয়োজিত উৎসবে অংশ নেন সুরের ধারার এক ঝাঁক শিল্পী। লালা নওশিন জানাচ্ছেন। পৌষ বর্ণের গান আর মাটির টানে ফেরার আহ্বানে সুরের ধারার পৌষ উৎসব 1431। শুরুতে গানের তালে তালে র্যালি আর এক ঝাঁক শিল্পীর শীতের আগমনী গান। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন সুরের ধারার প্রতিষ্ঠাতা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজনা চৌধুরী বন্যা। আগামীতেও দেশের সাংস্কৃতিক পরিসরে এমন আয়োজন চালিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা বরেণ্যই শিল্পীর কণ্ঠে। সকলের সাথে মিলেমিশে পথ চলতে হয়, ভালোবাসায়, স্নেহে, সহমর্মিতায়। সে কাজটি আমরা ভবিষ্যতেও চালিয়ে নিয়ে যেতে চাই এবং আমি বিশ্বাস করি যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আমাদের এই কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যাব। পরে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে পৌষ উৎসবের সূচনা করেন বিশিষ্টজনেরা। আমরা কখনো আমাদের শেকড়কে ভুলে যেতে চাই না। আমরা অবশ্যই বিশ্ব মানব হতে চাই, কিন্তু তার আগে বাঙালি হতে চাই। এই পৌষ হচ্ছে আমাদের ফসলের, এই পৌষ হচ্ছে আমাদের কৃষিতে যে শ্রমিকরা কাজ করে তাদের শ্রমের। অনুষ্ঠানে শীতের পিঠাপুলির আয়োজন নিয়েছিলেন উদ্যোক্তারা। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। কিশোরগঞ্জের হাওড়ে বোরো ধান আবাদ শুরু হয়েছে। এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,68,000 হেক্টর জমিতে। এ থেকে উৎপাদিত চালের আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। কিশোরগঞ্জ প্রতিনিধি এস.কে রাসেলের তথ্য, ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন আল মুকসেদ। শীতের কুয়াশা এখনো মাটির গায়ে মিশে আছে, কিন্তু কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের কৃষক দিন শুরু করেছেন ভোরেই। হাওড়ের চারদিকে মাঠ যেন এক জীবন্ত ক্যানভাস। তবে ডিজেলের দাম এবং সারের ঘাটতির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কা করছেন কৃষক। শ্রমিকের দাম বাড়তি, মাঠের মেঝে পানি দিতেছে, মাঠ এই যে খাল শুকনা থাকে, বেশিরভাগ পানি লেগে মাঠ দিতেছে, এই অবস্থা। মনে হয় আগে করতাম 1200 টাকা আল চাষ হইতো, এখন লাগে 1800 টাকা আল চাষ। যেমন তেলের খরচ বেশি, এই কামলা খরচ বেশি, রোয়ার খরচ বেশি, সব দিক দিয়ে বেশি। বিদ্যুৎ মনে হয় সারাদিনে 2-3 ঘন্টা পাওয়া যায়, 2-3 ঘন্টা পাওয়া যায়। সব দিকে তেমন আমরা এই কৃষকরা যা কষ্ট করতেছি, পানি আয় না। এবারে মনে বিদ্যুৎ এই দিক দিয়ে নিবালেই দেয় না, নদী নালা সব বইরে গেছে, বুঝছেন। আমরা এই কষ্ট দিন যেতেছে। কৃষি বিভাগ বলছে সরকারি সহায়তা ও অনুকূল আবহাওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। একটা অভিযোগ কৃষকের কাছে আছে যে দাম, ডিজেলের দাম, সারের দাম, এই দামগুলো নির্ধারিত মূল্যের বাইরে যদি কোনো কৃষক, কোনো ব্যবসায়ী সেটা সুযোগ গ্রহণ করতেছে, আমরা সর্বদা চেষ্টা করতেছি যাতে এটা গ্রহণ করে না। তারপরে যদি কোথাও কোনো অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। শঙ্কার মেঘ ছাপিয়ে আশার আলো ছড়িয়ে দিবে জেলার বোরো আবাদ, এই আশা করছেন কৃষিজীবীরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রবাহমান হতে যাচ্ছে শরীয়তপুরের ফুসফুস খ্যাত পালং খাল। দীর্ঘদিনের দাবি পূরণের এই উদ্যোগে পরিবেশ বান্ধব নগরের স্বপ্ন দেখছেন পরিবেশবাদীরা। তবে আঙ্গারিয়া, বুড়িরহাট ও পালং খালের সাথেও সংযোগ স্থাপনের দাবি জানিয়েছেন সচেতন মহল। জেলার সব খাল রক্ষার দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার আশ্বাস দিয়েছে প্রশাসন। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমান জানাচ্ছেন। নানা উদ্যোগ, আশ্বাসেও প্রবাহ না ফেরা শরীয়তপুর শহরের ফুসফুস খ্যাত পালং খাল রক্ষায় দৃঢ় অবস্থানে প্রশাসন। সংস্কার কাজ শুরুর মাত্র 2 মাসের ব্যবধানে 1 কিলোমিটারেরও বেশি দৃশ্যমান পালং খাল। জয়ন্তী নদীতে সংযোগের মাধ্যমে পালং খালটি আগের অবস্থানে ফিরবে, এই স্বপ্ন পরিবেশবাদীদের। এই খালটি যাতে পূর্বের ন্যায় যৌবন ফিরে পায়, এটাই আমাদের দাবি। বসবাস উপযোগী রাখার জন্য পুরো খালটি প্রবাহমান করা এখন সময়ের দাবি। আমরা এই পালং খালের সাথে বুড়িয়াট, আঙ্গারিয়ার খালটার সংযোগ স্থাপনের জন্য দাবি জানাচ্ছি। খালটি প্রবাহমান হলে জলাবদ্ধতাই নিরসন হবে না, পাশাপাশি নিশ্চিত হবে কয়েক হাজার হেক্টর ফসলি জমির সেচ সুবিধাও। খনন করলে
যেটা পানির ফ্লোর কারণে হইতেছে, এখানে যে জলবদ্ধতা নিরসনেও এটা কাজ করবে, ইরিগেশন পারপজেও এই পানিটা কাজে লাগবে কৃষকের। পরিবেশ প্রতিবেশ রক্ষায় জেলার সব খাল সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগের প্রতিশ্রুতি প্রশাসনের। যত অবৈধ স্থাপনা খালে যতগুলো রয়েছে সবই আমরা পর্যায়ক্রমে উচ্ছেদ করব, সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। কার্যকর উদ্যোগ ও ব্যবস্থাপনায় পালং খালে আবারও স্বাভাবিক পানি প্রবাহ ফিরবে এমন প্রত্যাশায় দিন গুনছেন শরীয়তপুরবাসী। মৃতপ্রায় পালং খালটি জেলা প্রশাসকের উদ্যোগে নতুন করে বেঁচে উঠতে শুরু করায় আশার আলো দেখছেন পরিবেশ সচেতনরা। তাদের দাবি এই খালটি আঙ্গারিয়া বুড়িরহাট খালে সংযুক্তির। পালং খালের রাজগঞ্জ এলাকা থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির, আর বিরতির পর যখন ফিরছে তখন থাকছে বিরতির পর আমন্ত্রণ আরো একবার। কয়েক বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল আবারও শিক্ষার্থীদের জন্য আবাসিক সিট বরাদ্দের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রয়োজনীয় সংস্কার শেষে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই বরাদ্দের সুবিধা পাবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। মিথিলা নাজরিন জানাচ্ছেন। 1921 সালে প্রতিষ্ঠার পর 100 বছরের ঐতিহ্যকে ধারণ করা সলিমুল্লাহ মুসলিম হলে 2021 সাল থেকে আবাসিক শিক্ষার্থীদের সিট বরাদ্দ বন্ধ ছিল। সংস্কার সহ নানা কারণে সিট বরাদ্দ বন্ধ হয়ে যাওয়া দুঃখজনক বলে মনে করে বর্তমান প্রশাসন। এ অবস্থায় প্রয়োজনীয় সংস্কার শেষে হলটিকে শিক্ষার্থীদের আবাসন উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুবই আন্তরিক এবং একদিকে তারা যেমন উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, বুয়েটকে অ্যাসেসমেন্টের জন্য নিয়োগ করেছে, অর্থ ছাড় করেছে এবং এখন শিক্ষার্থীদের অ্যাটাচমেন্টও পজিটিভলি ভাবছে। এবং আমি আশা করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাইনালি আমাদের সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থী অ্যাটাচমেন্ট দিবে এবং যে রাজনৈতিক কারণে যে হলকে বন্ধ করার পায়তারা হচ্ছিল সেটি হবে না। এমন উদ্যোগে আশাবাদী হয়েছে বিগত রাজনৈতিক সরকারের সময় বৈষম্যের শিকার শিক্ষার্থীরা। এই পুরাতন বিল্ডিং এর কিছু রুম আছে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বন্ধ করে দেওয়া, প্রায় 20 থেকে 30টা হবে। এর বাইরে প্রায় 150টার মতো রুম এখনো ছাত্র থাকার যোগ্য। গেস্ট রুম গণরুমের যে কালচারটা ছিল, কুপ্রথায় আমি বলতেছি, এই কুপ্রথার আমি কিন্তু একজন ভয়াবহ সাক্ষী। আমি কিন্তু এটা ফেস করে আসছি। রাজনৈতিক পট পরিবর্তনের পরে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে হচ্ছে এটাই। যখন নতুন ভিসি স্যার আসলো, ওনার কাছে আমরা শুরুতেই আমাদের হলের কার্যক্রমগুলো চালু করার জন্য আমরা সকল স্টুডেন্ট মিলে তাকে অনুরোধ করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেও সিট বরাদ্দ সহ শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া প্রশাসনের বিভিন্ন উদ্যোগ ইতিবাচক বলে মন্তব্য করেন সাধারণ শিক্ষার্থীরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। নির্বাচিত সরকার না আসলে মানুষের প্রত্যাশা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মিরপুরের রূপনগর আরামবাগ মাঠে 31 দফার কর্মী সভায় তিনি কথা বলেন। দেশের ধ্বংস করা সব ব্যবস্থাকে পুনর্গঠনের জন্যই 31 দফা, এই মন্তব্য করে আমিনুল হক বলেন, মানুষ চায় জনগণের সরকার, সেই সাথে রাষ্ট্রীয় সংস্কার। এই আলোকে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছে বিএনপি। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য এই 31 দফার রূপরেখা আমরা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং সেই এদেশের মানুষকে নিয়ে আমরা বাংলাদেশের সেই ধ্বংসস্তূপ প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের মাধ্যমে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই। সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বাংলাদেশে আবারও স্বস্তি ফিরে আসবে, শান্তি ফিরে আসবে, একটি সুন্দর সমাজ গঠিত হবে। কোনো অংশীজনদের সাথে পরামর্শ না করে গত সপ্তাহে প্রজ্ঞাপন জারি করে 65টি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক এবং অদূরদর্শী বলে মন্তব্য করেছে এবি পার্টি। বিকেলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভ্যাট বৃদ্ধি ও শুল্ক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আওয়ামী লুটেরাদের ধ্বংস করে দেয়া অর্থনীতি পুনরুদ্ধারের আয়োজন যখন চলছে, সে সময়ের মধ্যে
মধ্য ও নিম্নবিত্ত স্বল্প আয়ের নাগরিকদের ওপর এ ধরনের পরোক্ষ করের বোঝা চাপিয়ে দেয়া জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরিপন্থী। একই সময়ে টিসিবির ট্রাকে পরিচালিত নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে পণ্য বিক্রি বন্ধ করার সিদ্ধান্তকেও আত্মঘাতী বলে মনে করে এবি পার্টি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন তারা সংস্কার চান, তবে সংস্কারের কোনো আলামত দেখতে পাচ্ছেন না। এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ের উপর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারতের সাথে সব চুক্তি স্থগিতের দাবি জানিয়ে তিনি বলেন, কারো তদারকিতে বাংলাদেশ চলবে না। সেনা সদস্যদের আরও সতর্ক অবস্থানে যেতে হবে যেন অবৈধ অনুপ্রবেশ না ঘটে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, নতুন দল আসুক, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়। দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। সংবাদ সম্মেলনে এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড পাওয়া গেছে বলছে প্রসিকিউশন। খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষার অনুমতি। চাকরি পুনর্বহালের দাবিতে অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অনশনের ঘোষণা। অন্যায়ভাবে চাকরি চুক্তির অভিযোগ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার আরও উন্নতি। ফিজিওথেরাপি নিয়ে নিজে নিজে হেঁটেছেন বলে জানালেন চিকিৎসকরা। মানিকগঞ্জের শিবালয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শীতবস্ত্র ও চিকিৎসা সেবা। চরাঞ্চলের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান। কুড়িগ্রামের অসহায় মানুষের জন্য ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ। দরিদ্র ও শীত কাতর জনজীবনে স্বস্তির পরশ। এবং বিপিএল সিলেট পর্বে খুলনা টাইগার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। 2 দিন বিরতির পর 16 জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।